শেখ হাসিনা ফিরলে পরে এনসিপির অবস্থা কি হবে, বা আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরলে এনসিপির অবস্থা কি হবে? অনেক ধন্যবাদ। এটা তো ফিরলে বলছেন, সম্ভাবনার কথা বলছেন, তাই তো? একটা সম্ভাবনা বলছেন যে ফিরলে কি হবে? প্রথমত ফিরলে কিছু হবে না। একটা আওয়ামী লীগের একটা কথা ছিল যে বিএনপি আসলে ৫ লাখ আওয়ামী লীগ মারা যাবে। তো ঐরকম ভাবে আওয়ামী লীগ ফিরলেও কারো কিছু হবে না। হ্যাঁ? যে আওয়ামী লীগ ভায়োলেন্স করে অনেক মানুষকে মেরে ফেলবে বা এ দেশে অশান্তি সৃষ্টি করবে, আমি এটা বিশ্বাস করি না। ওইটা রাজনৈতিক জায়গা থেকে অনেকে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য বয়ান দেয়। তো আমার এবং এনসিপি করে যারা, তারপরে আমরা জনতা পার্টি করি, আবার বিএনপি যারা আছে, জামাত আছে, প্রত্যেকেই তো শেখ হাসিনার ক্ষমতা থাকা অবস্থাতেই এখানে প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে। সুতরাং আওয়ামী লীগ ফিরলে অন্তত আমি আমার জায়গা থেকে আমি কোনো ভয় দেখি না, আতঙ্ক দেখি না। আমার এগুলো কাজ করে না আসলে। ঠিক আছে? এবং এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আমার কিছু যায় আসে না ভবিষ্যতে। হ্যাঁ? আপনারটা ডিফারেন্ট, আমার আপনারটা ডিফারেন্ট, কিন্তু এনসিপি সবচেয়ে বেশি আক্রমণাত্মক এবং সবচেয়ে বেশি যতই ন্যাক্কারজনক কাজ আক্রমণাত্মক করে। যতই না, না দেখেন, আওয়ামী লীগের প্রতি আমার চেয়ে আক্রমণাত্মক কেউই হয়নি কখনো। বুঝছেন? ওর ছেলেপেলেগুলো তো আপোস করেছিল। শেখ হাসিনার কথা শুনেছিল। আওয়ামী লীগের কথা শুনেছিল। গোয়েন্দা সংস্থার প্রতি আনুগত্য প্রদর্শন করেছিল। বাট সেখান থেকে মূল আন্দোলনকে চালায় নেওয়ার কাজটা তো আমি আমার জায়গা থেকে করেছিলাম। বন্ধ হওয়া আন্দোলন শুরু করা যেটাকে বলে। তো ওই জায়গা থেকে আপনার হলো এমনি সাময়িকভাবে আওয়ামী লীগের যারা আছে তারা হয়তোবা আমার কথা বিভিন্ন পছন্দ করে। কিন্তু আওয়ামী লীগের যে ড্যামারেজ, এই ড্যামারেজে আ আমা আমার বড় ভূমিকা ছিল। তারপরেও আমি ভয় পাই না। ভয় পাই না, তারেক কাউকে সরি, অপছন্দ করি না, ঘৃণা করি না। তারেক রহমান, সরি আমি ইন্টারফেয়ার করি, শুনেন। অন্যায় এবং রাজনৈতিক সঠিক বিরোধিতা, মানে রাজনৈতিক প্রতিযোগিতা এবং রাজনৈতিক শক্তি দিয়ে অন্যায় করা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধিতামূলক রাজনীতি করেছেন, আর এনসিপি অন্যায় করেছে, মব করেছে। একটা উদাহরণ দিই, গাজীপুরে হাসনাত সাজিদরা যা করেছে, এটা কি রাজনীতিতে পড়ে, রাজনৈতিক বিরোধিতার মধ্যে পড়ে? ধরে ধরে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের লোকজনের উপরে মত করেছে, ফেসিলাত ত্যাগ দিয়ে মত করেছে। আপনারা তো সেটা করেন নাই, তাহলে আপনার সাথে আমি এনসিপি কে কিভাবে মিলাবো? সে আগস্টের পরপর দেখেছি যে ৩২ ভাঙা বলি বা অন্য অন্য জায়গায় মব করা বলি, এই অফিস পুরাও, এই পার্টি অফিস পুরাও, আওয়ামী লীগের সমস্ত পার্টি অফিস পুরাও, এগুলোর জন্য এই মবকারীদের উৎসাহিত করেছে দেশের বাইরে থেকে ২ জন ব্লগার। এই ব্লগারদের উৎসাহ উদ্দীপনাতেই এই মবগুলো বেশি হয়েছে। আপনিও কি সেই সময় তাদের দ্বারা প্রভাবিত হয়েছেন? জুলাই গণঅভ্যুত্থানের পরে সবাই তো একসঙ্গেই একই স্রোতে চলা সবাই। আমি তো আমার জায়গা থেকে খুবই ক্ষুব্ধ আওয়ামী লীগের প্রতি। ভীষণ পরিমাণে ক্ষুব্ধ। আমি মানসিকভাবে অসুস্থ, ট্রমাটাইজ এবং শারীরিকভাবে জায়গায়, জায়গায় ব্যথা, ক্ষত এগুলো নিয়ে একটা মানে কার উপর এই রাগটা ঝাড়বো, ক্ষোভটা ঝাড়বো, এরকম একটা সিচুয়েশনে একটা গোত্র কিন্তু ছিল, যারা ক্ষতিগ্রস্ত। সেই জায়গা থেকে আমাদের সেই দিকে তাড়িত হওয়া। এবং আমরা মনে করি যে আমাদের রাগ, ক্ষোভ যতটুকুই হোক, যত রাগই হোক, যত ক্ষতিগ্রস্তই হোক, আমাদের ওই জায়গাতে যাওয়া ঠিক হয়নি। এটা তো আমরা বলি। ঠিক আছে? তো এখন আর কি করা যাবে? ওই জায়গাটাতে কখনো রিকভারির সুযোগ পেলে আমরা নিজ হাতে রিকভারিতে অংশ নেওয়ারও ইচ্ছা আছে। আমরা এটা শুধু আমি না, আমার মতো অনেকেই এটা ফিল করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই আর ধানমন্ডি ৩২ কে কেন্দ্র করে আক্রোশ দেখানো এক না, এটা আমরা ফিল করি। আচ্ছা, তুমি এখন বাহিরে যাও, আমি একটা ভিডিওতে কথা বলি। যাও, আম্মুর সাথে যাও। চলে আসবে, হ্যাঁ। লাইভ চলতেছে, লাইভ লাইভ শিখা শুনে ওরে মুখ মুছে দিচ্ছে, জাতি যাও। হবে। হ্যাঁ, আচ্ছা তারেক, আমি আমি একসাথে আরো ২টা প্রসঙ্গ তুলি। আমি এই বিষয়গুলো মূল বিষয়ে যাচ্ছি এখন। সেটা হলো শেখ হাসিনা ৫ই আগস্ট বক্তৃতা প্রেস কনফারেন্সে
উপস্থিত ছিলেন ইন্ডিয়াতে, দিল্লিতে, এবং এটা নিয়ে বাংলাদেশ সরকার ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। একসময় আর তারেক রহমানের বক্তব্য প্রচার হতে দিত না বাংলাদেশে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ থাকা উচিত? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখেন কতগুলো গুরুত্বপূর্ণ দৌড়াদৌড়ি কূটনৈতিক দৌড়াদৌড়ি, কূটনৈতিক পাড়ায় বেদম ছোটাছুটি, কিছু কি ঘটতে চলেছে কিনা? এর কারণ হলো আপনার সাজিও গোর বাংলাদেশে আসলো, ট্যুরের আড়ালে নানান গুঞ্জন ছিল যে আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে কিনা, জামাত জাতীয় পার্টির সঙ্গে মিটিং করে কিনা। ইন্ডিয়ায় গিয়ে তিনি অজিত দোভালের সঙ্গে মিটিং করছেন। আবার দীনেশ ত্রিবেদী স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মিটিং করে সাথে সাথে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করছেন। এই পুরো বিষয়গুলো আমি শেখ হাসিনা এটা নিয়ে বলছি। হ্যাঁ, ভারত বাংলাদেশের যে সোশ্যালাইজেশন, এটা ভেঙে গিয়েছে এবং ভারত এখন সেটা সোশ্যালাইজ করার চেষ্টা করছে, খাপ খাওয়ানোর চেষ্টা করছে। একটা একটা ব্রেক ইভেন পয়েন্ট দাঁড় করা গেছে, যার পর থেকে সম্পর্কটা ব্রেক হয়ে গেছে। তো এটা হলো একটা বিষয়, তারা সোশ্যালাইজ করার চেষ্টা করছে মোদির সঙ্গে, তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটা একটা মেরামতের চেষ্টা করে, তারা একটা মেরামতের চেষ্টা করছে এবং তাদেরকে অনেক আন্তরিক দেখা যাচ্ছে, এখন নমনীয় দেখা যাচ্ছে। এটা আমরা সামগ্রিকভাবে বিভিন্ন বয়ান, স্টেটমেন্ট, কথাবার্তা এগুলো বুঝি। এর আরো ইফেক্ট আছে, যেমন এখন কিন্তু সীমান্তের নাগরিক হত্যার রেটটা অনেক কম। হ্যাঁ, মানে ওই তীব্রতা না। আমরা যে ২ দিন পর পরই শুনতাম আর প্রতিবাদ করতাম, সেই জায়গাটাতে ছোট হয়ে আসছে কিছুটা। হ্যাঁ? তো এইটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা দৃঢ়চিত্ত একটা পজিশনিং, যেই সময়টাতে ভারত এই ধরনের অকারেন্স করার ক্ষেত্রে ভাবছে যে এটা হওয়া যাবে না। তো এইটা কন্টিনিউ থাকা উচিত সম্মানের সাথে। ভারতের সঙ্গে যে আপনার হলো সাম্য অথবা ধরেন বোঝাপড়ার যে একটা বিষয়, এইটা ব্যালেন্স থাকাটা খুব জরুরি। এবার আসেন শেখ হাসিনার বিষয়ে, যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে এটা ঠিক কিনা। প্রথমত আমি ঠিক বলি বা না বলি, তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করে যাবে। এটা হলো একটা বাস্তবতা। হ্যাঁ? হয়তোবা ভিডিওতে আসছে না, অডিওতে আসছে, ভবিষ্যতে ভিডিওতে আসবে বা বিভিন্নভাবে। আমি চাই বা না চাই তারা এটা করবে। এবং আপনার হলো যদি এভাবে জিজ্ঞাসা করেন যে এটার সীমা কতটুকু? এটার সীমা আমরা ইতিহাস থেকে নিতে পারি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হলেন, এর পরিবর্তে উনি একটা আইসোলেটেড জীবনযাপন করেছিলেন দীর্ঘদিন। বাংলাদেশে আসেননি এবং নির্দিষ্ট সময় পর তিনি বাংলাদেশে এসেছিলেন। তো এই ২০২৪ এর ঘটনাও তার চেয়ে কম কিছু না। আ এবং তিনি ওই আইসোলেটেড এ অভ্যস্ত। এই ধরনের পরিবেশ খাপ খাওয়াইতে অভ্যস্ত। তো সেইভাবেই ১৯৭৫ সালের মতো একটা নির্দিষ্ট সময়ের জন্য উনি আইসোলেট থাকবেন। আ খুব দ্রুত তড়িঘড়ি করে বাংলাদেশে আসার মতো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে বলছে না যে বাংলাদেশে নিয়ে আসবে তাকে, নাহিদ বলতেছে আসলেই ফাঁসি দিবে। বিভিন্ন ধরনের কথা বলছে। তো আমার রাজনৈতিক বোঝাপড়া যেটা, যে কোন দলই চায় না যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং তার ফাঁসি হয়ে যাক। তাদের হাতে ফাঁসি হোক। এটা এটা আমার একটা বোঝাপড়া। যে এই ধরনের ইচ্ছা কেউই রাখে না। এই ধরনের ইচ্ছা বিএনপিও রাখে না বলে আমার মনে হয়। জামাতও এই ধরনের ইচ্ছা রাখে না, এনসিপিও এই ধরনের রাখে না। যা কিছু মুখ দিয়ে বলা হচ্ছে সেটা হলো আ এটা হলো লোক দেখানো বলা। হুম? এটা হলো একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। প্রথমত শেখ হাসিনা আইসোলেটেড থেকে অভ্যস্ত। সে দীর্ঘ সময় একটা আইসোলেশন এ যাবে। মাঝে, মাঝে কথাবার্তা এইভাবেই বলবে এবং নেতাকর্মীকে উৎসাহী করার চেষ্টা করবে। বাংলাদেশে খুব ইমিডিয়েটলি আসার সম্ভাবনা, পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। আরেকটা বিষয় বললাম যে, এ বিএনপি, জামাত বা এনসিপি কি চায় সে বাংলাদেশে আসুক, তাকে শাস্তি দেক? আমি বলি যে না, তারা আ আমার রাজনৈতিক বোঝাপড়া যে ঠিক, তারা চায় না শেখ হাসিনা বাংলাদেশে আসুক। আর কোন আনরেস্ট অবস্থা, সিচুয়েশন তৈরি হোক। আ এইভাবে সে দূরে থাকুক, এটাই মনে হয় সবার কামনা। ঠিক আছে? এটা আমার আমি বোঝাপড়া। আমি ভিন্ন আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আমরা সংক্ষিপ্ত এই অনুষ্ঠানের আয়োজন, আপনি জানেন যে আমরা এই প্রোগ্রামটা এত লম্বা করি না কখনোই।
দর্শকদের সুবিধার জন্য। এটা হলো যে আপনি রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি জানেন যে ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবির আছে। প্রথমত জামাতকে কি একটু আগের থেকে স্তীমিত মনে হয় কিনা, আর দ্বিতীয়ত হলো ওই দুই বিশ্ববিদ্যালয়, একে সালাউদ্দিন আম্বার মানে হেন কোন মব নাই, সে ওখানে করছে না জিএস হিসাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা চিত্র প্রদর্শনী দেওয়া হলো, যেখানে দাড়ি পাল্লায় এক পাশে 71, এক পাশে 24, 24কে 71 থেকে ভার দেখানো। এই তিনটা বিষয়ে আপনার মন্তব্য চাই, পর্যবেক্ষণ চাই, পর্যালোচনা চাই। আওয়ামী লীগ জামাতে যতটা ক্ষতি করছে, তার চেয়ে জামাত নিজেই নিজের ক্ষতি করছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। এবং জামাত বাংলাদেশের ইতিহাসে যে কোনো পরিস্থিতির চেয়ে এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে, এবং এরা নিজেরা নিজেকে খেয়ে ফেলছে। যখন ওরা দাঁড়িপাল্লা চিহ্ন এঁকে এক পাশে 24 এক পাশে 71 দিচ্ছে, তখন এইটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওরা কম্পেয়ার করতে চায়। এবং যখন কম্পেয়ার করতে চায়, তখন জুলাইটা গায়ে কালি লেগে যায়। এবং জামাত এই জুলাইয়ে নিজেদের রাজাকার তোকমা কাটানোর জন্য, মুক্তিযুদ্ধকে খাটো করে নিজেদেরকে বড় করার জন্য প্রত্যেকটা মুহূর্তে দেশের মানুষের আক্রোশের শিকার হবে, ক্রোধের শিকার হবে। এবং তারা যদি অব্যাহতভাবে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করতে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষগুলো একসময় একত্রিত হয়ে তাদের উপরে শাস্তিযোগ্য ব্যবস্থা নেবে। এই যে জামাতের আমির বঙ্গবন্ধুর ছবি আঁকলো, দিল তার লাল বিল্ডিং এ, উদ্দেশ্য কিন্তু বঙ্গবন্ধুকে সম্মানিত করে না। দেখাইছে তারা যে বঙ্গবন্ধু যে 26শে মার্চের ভাষণ দিলেন, দেশ যে স্বাধীন হলো, এরপরে কি হলো? এরপর তো দেশ ব্যর্থ। মানে ওদের ছবিগুলো প্রদর্শনের উদ্দেশ্য ছিল দেশ ব্যর্থ, এটা প্রমাণিত করা। এরপরে তো দুর্ভিক্ষ আসছে, এরপরে তো ব্যাংক লুট হয়েছে, বিভিন্ন কিছু। কিন্তু সেই ব্যাংক লুট গুলো কারা করছে? এই যে জামাতের আমির শফিকুল রহমান, সেই তো ওই ধরনের উগ্রবাদী সংগঠনের সদস্য ছিল, তাই না? জাসদ ছাত্রলীগ নাকি, ওদের কাজ কি ছিল? ব্যাংক লুট করা। ওদের কাজ কি ছিল? স্বাধীনতা উত্তর বাংলাদেশে অস্থিতিশীলতা করা, তাই না? বাকশাল কখন হয়েছে? বাকশালটা যখন আসলো, বঙ্গবন্ধু ঠিক মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে বাকশাল আসলো। বাকশালের অনেক বেশি ব্যাড ইফেক্ট এদেশের মানুষের উপর পড়ার আগেই বঙ্গবন্ধু মারা গেছেন। তার আগের যে অধ্যায়, যে অধ্যায়টা আপনার হলো সকল রাজনৈতিক প্রক্রিয়া বন্ধ করতে বাধ্য হলো, গণমাধ্যম বন্ধ করতে বাধ্য হলো, শুধুমাত্র এই যে ওই সময়ের গুপ্ত ইসলামী ছাত্র সংগঠন যারা জাসদ করেছে, তারা সারা দেশে বাংলাদেশকে ব্যর্থ করার একটা প্রক্রিয়া। এবং সেই গুপ্তই এখন হলো জামাতের আমির শফিকুর রহমান। তারা এখন এসে ওইটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র। এইভাবে যত এরকম করছে না বাংলাদেশ, এরা ভাবছে মানুষ বোঝে না, এরাই সবচেয়ে বেশি বোঝে। কিন্তু এরা কতটুকু ঘোড়ার ডিম বোঝে, এটা তো আমরা সংসদে গিয়ে দুই একটা কথা বলে আমরা বুঝি না। বাইরে এসে পাকনা পাকনা ভাব মানে দেখায়, কিন্তু ওখানে গেলে বিলাইয়ের মতো হয়ে থাকে। হ্যাঁ, ওইখানে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের মতো একটা চৌকস লোক তাদের মানে বিরোধী দলের টিমে নাই। ওইখানে খসরু ভাইয়ের মতো একজন চৌকস মানুষ তাদের নাই। ওইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের মতো নাই। এই অ্যাসেট গুলো কিন্তু আবার মানে এই ধরনের গুরুত্বপূর্ণ বর্ষিয়ান এবং বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার আওয়ামী লীগে কিন্তু সেটা আছে, যারা বিএনপি কে আপনার এই জায়গাগুলোতে ফেস করার জন্য সক্ষমতা ছিল। হ্যাঁ, লিবারাল পলিটিক্স এর জায়গা থেকে যে সক্ষমতা, সেই সক্ষমতা জামাত কিন্তু দেখাতে পারছে না। এবং জামাত নিজেকে খেয়ে ফেলতেছে। আওয়ামী লীগের সময় মার খাইয়া অথবা বিভিন্ন ভাবে জামাত যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাতের ইজ্জত হরণের মধ্য দিয়া জামাত তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তারা কখনো মুক্তিযুদ্ধ সাজার ভান করছে, কখনো শহীদ সাজার ভান করছে, কখনো শিশু মুক্তিযোদ্ধা। তারা যে কি করবে ওইটা মানে কুল কিনারা পাচ্ছে না। আবার এইদিকে নারী কেলেঙ্কারি ঘটতেছে, একের পর এক নারী কেলেঙ্কারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরা এতটুকু মানে এদের মানসিক অধঃপতন হয়েছে যে একজন জামাতের আমির, সে জামাতের তার প্রতিবন্ধী কর্মীর বউ নিয়ে ভাবতেছে। মানে কি পরিমাণ মানে প্রতিবন্ধী কর্মীর বউ নিয়ে চলে যাচ্ছে, চিন্তা করতে পারেন। এদের মানসিক অবস্থা এরকম, বলাৎকারে জড়ায় পড়তেছে। তারপরে এক এক নেতা আরেক নেতার বউ নিয়ে যাচ্ছে সামগ্রিক ভাবে। মানে একটু স্বাধীনতা পাইছে, একটু উন্মুক্ত পরিবেশ পাইছে, মানে মনে করতেছে এটাই জান্নাত। এবং সব জামাতের বউরে তারা পরস্পরের হুর পরি মনে করতেছে যে এটা সব জায়েজ। এবং তারা বলে বেড়াচ্ছে যে সাহাবীরাও নাকি এরকম একজন আরেকজনের বউরে নিয়ে যেত। ঠিক আছে, এই যে বেদবি, ইসলামের শানে বেদবি,
আমাদের সাহাবা কেরামদের শানে বেদবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেদবি, জামাতের আমির পর্যন্ত এগুলোকে সাফাই গাইতেছে যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবাদের সময় এগুলো হচ্ছিল। মানে তারা জামাত নিজের ক্ষতি করতেছে, পাশাপাশি ইসলামের ক্ষতি করতেছে। এবং তারা ইসলামিক নামটা ব্যবহার করে আমাদের অন্য ধর্মের মানুষরা এখানে আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। তারা বলতেছে, ও একটা ইসলামিক সংগঠন, তারা এরকম নারী কেলেঙ্কারি করতেছে। এইগুলো খুবই একটা বিপত্তিকর, আপত্তির একটা জায়গায় দাঁড়ায় আছে। আমাদের দুঃখ কি জানেন? যে বাংলাদেশে ইসলামিক চিন্তা বা ইসলামিক নামের একটা রাজনৈতিক দল আছে যেটা অনেক বড়, এবং তারা ইসলামের মূল ধারার কেউ না, পথভ্রষ্ট। এবং জামাতের এই কার্যক্রমকে আমি সেলজুক সম্রাটের হাসান সাব্বা নামে একটা ঘাতক ছিল, যারা গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম করত। তারপরে তারা ওই রাজ্যের উজির, আজম, তারপরে মন্ত্রী-টন্ত্রী সব হয়ে যেত হাসান সাব্বার সেই গোপন সংগঠনের গুপ্ত। কিন্তু বাস্তবে তারা কখনো ক্ষমতা পাইতো না। বিকজ তারা সেই রয়্যাল ব্লাডের না। তাদের বৈধ রক্ত ছিল না। হ্যাঁ? তেমনি জামাতেরও কোনো বৈধ রক্ত নাই ক্ষমতায় আসীন হওয়ার জন্য। যেইটুকু বিরোধী দলে আছে, ওইটুকু বিরোধী দলে থাকার বৈধ রক্ত তাদের নাই। শুধুমাত্র বৈধ রক্তের অভাবে জামাত কোনোদিন বাংলাদেশে ক্ষমতা পাবে না।